নিয়ে আমরা কথা বলবো। অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী বাংলাদেশের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ ছিলাম, একসাথে ছিলাম। বাংলাদেশকে বিনির্মাণে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ ছিলাম। দুঃখজনক হলেও সত্য, সরকার গঠন হওয়ার পর এখন আমরা দেখছি আমরা কিছুটা দ্বিধান্বিত হচ্ছি, আমরা বিভক্তির দিকে যাচ্ছি। বিগত দিনে এই যে নতুন নির্বাচন হয়েছে, এই নির্বাচনে দুটি বিষয় ছিল, জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোট। সেই গণভোট নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সরকার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বা গণভোট নিয়ে তাদের কি অবস্থান সেটা স্পষ্ট না। আমরা এখনো বুঝতে পারছি না সরকার গণভোট নিয়ে, জুলাই নিয়ে তারা কি ভূমিকা রাখবে। এটা এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। অন্যদিকে যারা বিরোধী দল আছে তারা এটাকে নিয়ে আরেকটু জটিলতা তৈরি করার চেষ্টা করছে। আমরা মনে করছি বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে কোনো ধরনের অস্পষ্টতা থাকা অপ্রয়োজনীয়। আমরা আলাপ আলোচনার মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সে ব্যাপারে স্পষ্ট সকলের ধারণা থাকা উচিত। আমরা সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারের প্রতি আহ্বান রাখব, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই নিয়ে আপনারা কি অবস্থান নেবেন, বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে রায়, সেই রায় বাস্তবায়নে আপনাদের কি ভূমিকা থাকবে। আমরা এখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা, এবং এখানে আমাদের সামনে উপস্থিত আছে ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক এবং দপ্তর সম্পাদক সভাপতি এ.কে.এম. রাকিব। আমরা এ পর্যায়ে এ.কে.এম. রাকিবের বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের একটা স্বপ্ন ছিল যে যেহেতু আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেক্ষেত্রে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করবে, পাশাপাশি বিরোধী দল সরকারকে সহযোগিতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়ে দেশের উন্নয়ন ব্যতি রেখে অন্যান্য বিষয়গুলো নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা বাকবিতণ্ডা হচ্ছে। আপনারা জানেন যে আমরা বরাবরই বলি, আজকের এই মুহূর্তে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা কি, আমি বলবো আজকের বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, আজকের বাংলাদেশে যারা বিরোধী দলে আছে, সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সবাই ফ্যাসিস্টকে এ দেশ থেকে বিতাড়িত করেছিল। সেই লক্ষ্যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন দেশ সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কিছু অংশ তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বাকিটা নির্বাচিত সরকারের দরকার ছিল, নির্বাচিত সরকার এসে করবে। তারই একটা অংশ ছিল গণভোট। আমরা সবাই দেখেছি যে আমরা গণভোটের পক্ষে প্রচার করেছি, একমাত্র একটি দল ছাড়া, সেটা ছিল আওয়ামী লীগ। সেটা ছিল এদেশকে ভারতের কাছে বর্গা দেওয়া ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার। তাছাড়া আমরা সবাই কিন্তু গণভোটের পক্ষে ছিলাম। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা এই গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে দেখেছি। তাই আমরা এই সরকারকে অনুরোধ করব, আমরা এখনো মনে করি এখনকার সরকার এবং বিরোধী দল সবাই আমরা গণভোটের পক্ষে, কারণ সবাই গণভোটকে মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন যদি নতুন কোনো কিছু উত্থাপন করা হয়, এই সরকার যদি মনে করে যে গণভোট দরকার কি দরকার না, তাহলে সেটা তাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার। যদি গণভোট, আমরা এখনো ধরে নিচ্ছি তারা গণভোটের পক্ষে আছে, সবাই গণভোটের পক্ষে, তাহলে সেটাকে দ্রুত কার্যকর করা হোক। যদি গণভোট এদেশের মানুষের জন্য, এদেশের জন্য ক্ষতিকর হয়, তাহলেও সেটা যেন তারা তুলে ধরে এবং গণভোটের এই ফায়সালাটা যাতে তারা দ্রুত করে। আমার সভাপতি সেক্রেটারি আছেন, তারা আরো অনেক কিছু বলবেন। আমি শেষ করছি,
আপনারা জানেন যে আরেকটা বিষয় নিয়ে একটু আমরা সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখছি যে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একটা পোস্টকে ঘিরে একটা সমালোচনা দেখছি যে তিনি জুলাই জন্ম দিয়েছেন এরকম একটা কথা নিয়ে। আমি মনে করি যে মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুধু জুলাই জন্ম দেননি, বরং তিনি জুলাইকে লালন পালনও করেছে। তার মনে হয় এই কথাটা যুক্ত করতে সে ভুলে গিয়েছিল। কারণ আমরা সেই 18 সাল থেকে এদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য লড়াই করে আসছি। তেমনিভাবে আমরা আগস্ট পরবর্তী সময় যখন অন্যরা সুযোগ পেয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, যখন অন্যরা সুযোগ পেয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছিল, তখনও কিন্তু আমরা সুযোগ সন্ধানী না হয়ে আমরা এই রাজু ভাস্কর্যে আমরা দেশের বিভিন্ন জায়গা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং আমরা জুলাই শুধু জন্ম দেইনি, আমরা জুলাইকে লালন পালনও করেছি। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সহযোদ্ধাবৃন্দ, সবাইকে শুভ সকাল। আজকের এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পূর্বে আমি স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেওয়া, চোখ হারানো, হাত পা হারানো, পঙ্গু হয়ে যাওয়া সেই সকল বীর যোদ্ধাদের, সেই সাথে ছাত্র অধিকার পরিষদের প্রায় 9 জন শহীদ, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থান কারো একক সম্পত্তি নয়। এই বিষয়টি নিয়ে যারা ধোঁয়াশা করার চেষ্টা করছে তাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছেন প্রত্যেকে জুলাইয়ের স্টেক হোল্ডার এবং তারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদে তারা জায়গা করে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষের যে শক্তি, ভারতীয় আধিপত্যের পক্ষের যে শক্তি ছিল, তাদেরকে আমরা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। অর্থাৎ এই সংসদে নির্বাচিত সকল প্রতিনিধিগণ জুলাইয়ের পক্ষে শক্তি, জুলাইয়ের সপক্ষে শক্তি। আপনারা জেনে থাকবেন ছাত্র অধিকার পরিষদ এই জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 700 ছাত্র অধিকার পরিষদ সদস্য নিয়ে সারা দেশে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছে, গণভোটের প্রকাশ্যে ক্যাম্পেইন চালিয়েছে, অনলাইন অফলাইন বোথ সাইডে তারা ক্যাম্পেইন চালিয়েছে। গণ অধিকার পরিষদের সর্বাধিনায়ক সভাপতি জনাব নুরুল হক নূর তিনিও প্রকাশ্যে গণভোটে হ্যাঁর পক্ষে সমর্থন করেছেন, প্রচারণা চালিয়েছেন। অবশ্যই আমরা জুলাইয়ের সপক্ষে শক্তি এবং এই যে জুলাই কখনো এই 36 দিনের জুলাই ছিল না। জুলাইয়ের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড বা বেসমেন্ট ছিল। এই বেসমেন্ট তৈরিতেও ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, এটি আমরা গর্বের সাথেই বলতে পারি। কারণ আপনি জেনে থাকবেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে শুরু করে সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য যে পরিমাণ আন্দোলন সংগ্রাম করেছে, শত হামলা মামলার পরেও তারা কখনো তাদেরকে দমাতে পারেনি। জুলাই একদিনে সৃষ্টি হয়নি। জুলাইয়ের পেছনে যে নায়ক, যে সর্বাধিনায়ক যারা দাবি করছেন, তারা কখনো একদিনে সৃষ্টি হয়নি, রাতারাতি সৃষ্টি হয়নি। কাজেই তারা যখন তাদের বক্তব্য দেওয়ার আগে নিজের সম্পত্তি হিসেবে জুলাইকে নিয়ে ধারণ করছেন, তাদেরকে আমি বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের পেছনে যাদের একদম বিন্দু থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত অবদান রয়েছে, সবাইকে তারা স্মরণ করে এবং জুলাইয়ের পেছনে তাদের কাদের অবদান সবচেয়ে বেশি বা কাদের অবদান কম, এই বিষয়ে মারামারি না করে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে সরতে পারবো সেই বিষয়ে যাতে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সহযোগিতা পূর্ণ মনোভাব স্থাপন করতে পারি। সেই সাথে আজকের সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য, সেটি হচ্ছে আমাদের যে নির্বাচিত সরকার এখন পর্যন্ত জুলাই সনদ কিংবা জুলাই গণভোটের রায় নিয়ে স্পষ্ট কোনো মতবাদ তারা ব্যক্ত করেনি। এখন পর্যন্ত স্পষ্ট কোনো মনোভাব আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা নির্বাচিত সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে এটি আহ্বান জানাতে চাই, এটি দাবি জানাতে চাই, সেটি হচ্ছে এই যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যে জুলাই আমরা পেয়েছি, যে জুলাইয়ের কারণে আমাদের অস্তিত্ব রয়েছে, যে জুলাইয়ের কারণে আমরা সংসদে বসতে পেরেছি, সেই জুলাই নিয়ে আমাদের মনোভাব কি হবে, আমরা জুলাই নিয়ে কি ভাববো বা জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এখনই দিতে হবে। অতএব বিরোধী দলীয় তারা যে বিভিন্ন ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে,
তারা যে বিচলিত করার চেষ্টা করছে সেই দিকে সুযোগ না দিয়ে আমরা সম্মিলিতভাবে জুলাইয়ের সপক্ষে যে শক্তি রয়েছে তাদেরকে সাথে নিয়ে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় বা গণভোটের রায় অনুযায়ী মানে জনগণের সামনে কিভাবে জুলাইকে উপস্থাপন করা যায় সেই বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল একটি সুশৃঙ্খল বাংলাদেশ, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে একটা বিষয় এসেছে যে জুলাইয়ের যে শক্তি তাদের মধ্যে যে একটা এক ধরনের বিভক্তি হওয়া, সেটা অত্যন্ত দুঃখজনক। একটা বিষয় স্পষ্ট যে আমরা জুলাইয়ে কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আর বাংলাদেশ যদি নতুনভাবে বিনির্মাণ করতে চাই আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এক একজনের বিরুদ্ধে সরকারি দল বিরোধী দলের বিরোধী দলের বিরুদ্ধে এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। যারা বিরোধী পক্ষ আছে তারা সরকারি দলের বা কেউ কেউ যারা মন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে এমনভাবে কটাক্ষ করছে, মনে হচ্ছে যেন তারা এই অল্প কিছুদিনের মধ্যে যারা কিছুদিন পূর্বে বন্ধু ছিল এখন শত্রু হয়ে গেছে। আমরা কিন্তু এমন বাংলাদেশ চাই না যেখানে পূর্বে কাউকে কটাক্ষ করা হতো। সমালোচনা অবশ্যই থাকবে, একজন মানুষ, আমি ব্যক্তি হিসেবে আমার সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচনার ভাষা কি হবে সেটা অবশ্যই আমার জানা থাকা উচিত। বিশেষ করে গতকালকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি উল্লেখ করেছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বলেছেন জুলাইকে আমরা জন্ম দিয়েছি। সেটা অনেকেই মানতে পারছে না, তারা মনে করছে জুলাইয়ের একমাত্র শক্তি হচ্ছে তারা। কিন্তু এই জুলাইকে যদি আপনারা এটা পর্যালোচনা করতে চান অবশ্যই সেটা মানতে হবে 18 থেকে যারা 24-এর যে আন্দোলনের যে লিগাসি যারা ধারণ করেছে তাদেরকে আমরা বলতে হবে যে এই জুলাই আন্দোলন জন্ম দিয়েছে। এই ব্যাপারটা শুধু আমাদের বক্তব্য না, আপনারা যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল সাদেক কাইমকে জিজ্ঞাসা করেন, তিনিও কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছে যে যদি ছাত্র অধিকার পরিষদ না থাকতো তাহলে হয়তো আমরা এই 24-এর গণ অভ্যুত্থান দেখতে পেতাম না। কারণ 24-এর যে আন্দোলন তার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে কোথাও আন্দোলন সংগ্রাম করা যেত না, কথা বলার পরিস্থিতি ছিল না, আমরা অল্প কয়েকজন হইলে আমরা কথা বলতাম, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম এবং আমাদের অবস্থান স্পষ্ট করতাম। সেই ধারাবাহিকতার ফলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে টেকিং করার চেষ্টা করেন। আমরা বিকাশে নিয়ে আমরা টাকা উত্তোলন করেছিলাম। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিকাশের টাকা কিন্তু আপনাদের পকেটেও আছে। আপনাদের যে নেতা নাহিদ ইসলাম তার পেটেও বিকাশের টাকা আছে। আপনাদের নেতা আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ সে কিন্তু বিকাশের টাকায় তারা এবং আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ আমরা একই সাথে জেলে ছিলাম। এই বিকাশের টাকা দিয়ে আমাদের বিকাশ থেকে টাকা উত্তোলন করে জেলে টাকা পাঠানো হয়েছে। আমরা একই সাথে এই বিকাশের টাকা খেয়েছি এবং আমরা একই সাথে একই রুমে পাশাপাশি ছিলাম। এখন যাদের পিছনে আপনারা রাজনীতি করেন, আপনারা যে আমাদেরকে বিকাশ বলে আমাদেরকে গালি দেন, এই গালি আপনাদের নেতাদের উপরে কিন্তু যায়। এই টাকার পদ্ধতিটা আমরা 18 সালে আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম আমরা জনগণের কাছ থেকে জনগণের মতামতের ভিত্তিতে আমরা টাকা উত্তোলন করেছিলাম, কিন্তু আপনারা বারবার আমাদেরকে কটাক্ষ করেন বিকাশ বলে। পাশাপাশি গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যিনি 18 জুলাই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন তার অবদানকে আপনারা অস্বীকার করতে চান। তিনি যদি এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা না করতেন 24-এর গণ অভ্যুত্থান হতো না। সেটা হয়তো আগে পিছিয়ে হইতে পারতো, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান তার অবশ্যই অবদান ছিল। যখন আন্দোলন সংগ্রাম একদম নীরব হয়ে গিয়েছিল, নিস্তেজ হয়ে গিয়েছিল, তখন তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন শেখ হাসিনার পতন 90% পতন হয়ে গিয়েছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দিন। তখন কিন্তু আন্দোলন উজ্জীবিত হয়েছিল এবং শেখ হাসিনার 2 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে। তো সেই অবদান আপনারা ভুলে যাবেন না। আমরা আবারও একই সাথে স্মরণ করে দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্র অধিকার পরিষদের ছিল এবং সাবেক বিপি জনাব নুরুল হক নূরের ছিল। এবং আমরা যে এখানে যেই উদ্দেশ্যে আজকে এখানে সংবাদ সম্মেলন করছি, বিশেষ করে সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা জুলাই নিয়ে আপনাদের কি ভূমিকা সেটা স্পষ্ট করবেন, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণ অভ্যুত্থানের সাবেক সমন্বয়ক নাজমুল হাসান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
জুলাই গণঅভ্যুত্থান ও সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব সানাউল্লাহ হক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহ আমার সামনে উপস্থিত ঢাকা কলেজের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আমার সামনে উপবিষ্ট সাংবাদিক ভাইদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে যে বিষয় নিয়ে কথা হয়েছে যে আবার সাধারণ সম্পাদক সহ অনেকে আলোচনা করেছে, আসলে আমরা ছাত্র অধিকার পরিষদ কখনই কোনো ক্রেডিটবাজি করি না। ছাত্র অধিকার পরিষদ কখনই তার অবদান নিয়ে ক্রেডিটবাজি করে না। আপনারা জানেন 2024 সালে গণ অভ্যুত্থানে একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগরে যেখানেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব হয়েছে সেখানে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা তাদের প্রকাশ্যে পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে। এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের 9 জন নেতা শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে শহীদ 2 সহস্রাধিক শহীদকে, স্মরণ করছি আহত পঙ্গুত্ব বরণকারী যারা এখন হসপিটালাইজ আছে তাদেরকে, এবং ছাত্র অধিকার পরিষদের 9 জন শহীদকে। আমরা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশ যখন 2024 সালে 5ই আগস্ট হয়, বাংলাদেশ 2টি শিবিরে বিভক্ত ছিল। এক পক্ষ বাংলাদেশপন্থী, আরেক পক্ষ ছিল হাসিনাপন্থী। হাসিনাপন্থী রেজিমের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন রাজনৈতিক শুভ সূচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম ইন্টারিম সরকার শেষ, পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখন নতুন একটি সরকার এসেছে। এখন আমরা জুলাইয়ের একটা সেটেল ইস্যুকে কেন্দ্র করে আবার একটা বিতর্ক তৈরি হচ্ছে, আবার ক্রেডিটবাজি শুরু হচ্ছে। বর্তমান সংসদে জুলাই অভ্যুত্থান এবং গণভোট নিয়ে বিভিন্ন রকমের সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান, সংবিধান সংস্কার পরিষদ সহ গণভোটের বিষয়ে বিএনপি সরকারের স্পষ্ট রূপরেখা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এই একটা সেটেল ইস্যুকে কেন্দ্র করে সংসদ আসলে কি করছে, বর্তমান বাংলাদেশ আসলে কি হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম 2024-25 বাজেটে সংসদের জন্য বাজেট ছিল 355 কোটি টাকা। যেহেতু গত বছর সংসদ অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় সংসদের খরচ হয় 2,72,000 টাকা, প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা, প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। এরকম জনগণের ট্যাক্সে দেওয়ার যদি সংসদে আমরা একটা সেটেল ইস্যুকে নিয়ে পড়ে থাকি, তাহলে জনগণের জন্য কি হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় হাম রোগের যে প্রাদুর্ভাব ঘটেছে, সেখানে 50 জন শিশু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। রোড অ্যাক্সিডেন্টে দেখেন, এই যে ঈদ আমরা দেখতে পাই, যোগাযোগ মন্ত্রী যিনি আছেন তিনি বলেন অত্যন্ত স্বস্তির একটা ঈদ উদযাপন করেছি। কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে, প্রায় 300-এর অধিক মানুষের প্রাণহানি ঘটেছে, তিনি বলছেন স্বস্তির ঈদ তারা করেছেন। আমরা এই সংসদে কিন্তু দেখতে পাই নাই দৌলতিয়া ফেরিঘাটে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একই বাসে প্রায় 40 জন মানুষ মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুকে কেন্দ্র করে সংসদে আমরা শোক প্রস্তাব দেখতে পাই নাই। সংসদে কিন্তু আমরা এই কার্যকর বিষয়গুলোর কথা বলার জন্য আমরা উন্মুখ হয়েছিলাম যে আমাদের বর্তমানে স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থা, যেটা ইন্টারিম গভর্নমেন্টের কারণে গত 1.5 বছরে হাম থেকে শুরু করে শিশুদের যে টিকা দেওয়া দরকার ছিল, স্বাস্থ্য উপদেশে সেই ব্যবস্থা না গ্রহণ করার কারণে আজকে আমরা স্বাস্থ্য সেবার ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পাচ্ছি। আজকে হামে 50 জন শিশু মারা গেল, সংসদে কোনো কথা হচ্ছে না। আজকে রোডে এতগুলো মানুষ মারা যাচ্ছে, সংসদে কোনো কথা হচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা সংসদে কি প্রাণবন্ত সংসদ চাই, জনগণের সংসদ চাই। সরকার দল অনেক সময় হয়তো এদিক সেদিক করে চলে যায়, কিন্তু বিরোধী দলের অনেক সময় জনগণের প্রতিনিধিত্ব হিসাবে তারা কাজ করে। কিন্তু আজকে আমরা দেখতে পাই বিরোধী দলের যারা সাংসদ আছে তারাও সরকারের কৃপা পাওয়ার জন্য, অনুগ্রহ পাওয়ার জন্য তাদের তাদের তুষ্ট করার জন্য চেষ্টায় লিপ্ত আছে, জনগণের জন্য তারা কথা বলছে না। আমরা জুলাই গণঅভ্যুত্থান একটা সেটেল ইস্যু, গণভোটের যে বিষয় ছিল, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমেই প্রায় 800-এর অধিক শিক্ষার্থীকে নিয়ে আমরা ক্যাম্পেইন করেছিলাম। আমাদের স্পষ্ট বার্তা, আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত থাকবে যেখানে ফেসিবাদ তৈরি হবে না। গণভোটের যে প্রায় 70% মানুষ রায় দিয়েছে, এই রায়কে উপেক্ষা করার বিন্দুমাত্র সুযোগ নাই। যারাই গণভোটে এই রায়কে উপেক্ষা করবে তারাই জনবিচ্ছিন্ন হবে, আর যারাই জনবিচ্ছিন্ন হবে তারাই দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে তারা উৎখাত হয়ে যাবে।
আমরা বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, জুলাইয়ের প্রতি সম্মান দেখে, গণভোটের প্রতি সম্মান দেখে দ্রুত সময়ের মধ্যেই যেন গণভোটে যে রায় এসেছে সে রায় কার্যকরের পদক্ষেপ নেয়।